সংবাদ শিরোনামে আজকে অতিথি আছেন সংবাদ বিশ্লেষণ কবির অধ্যাপক এম এ লতিফ। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। লতিফ ভাই একজন লেখক, উদ্যোক্তা এবং কি বলবো, অনুবাদ বইয়ের আমাদের সিলেটের প্রবক্তা বলা যায়। এ পর্যন্ত যত বই অনুবাদ হচ্ছে আর সিংহভাগই আমাদের লতিফ ভাই করছেন। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের নয়, আজকে আমাদের জাতীয় পত্রিকা এসছে বাংলাদেশের বাংলাদেশ প্রতিদিন এবং সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক জালালাবাদ। এই দুটি পত্রিকা নিয়ে আজকে আমি শিরোনাম পড়ব। অধ্যাপক লতিফ আজকে অতিথি, ওনার কাছ থেকে আমরা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ শুনবো। অনুষ্ঠানটি সার্বিক পরিকল্পনা হচ্ছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে অনিক পাবলিকেশন, 38/2 তাজমহল মার্কেট, বাংলা বাজার, ঢাকা। অনিক পাবলিকেশন বাংলা বাজারে দীর্ঘদিন থেকে তারা প্রকাশনা করে আসছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বই তারা প্রকাশ করে থাকে। তাদের অগ্রগতি শুভকামনা করছি। প্রিয় দর্শক, পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 18 আগস্ট 2026, 3রা ভাদ্র 1433 বঙ্গাব্দ, 4 রবিউল আউয়াল 1448 হিজরি। ঋতু পরিক্রমায় এখন শরৎকাল। সূর্য উদয় হয়েছে আজকে 5টা 27 মিনিটে এবং অস্ত যাবে 6টা 28 মিনিটে। যথারীতি পত্রিকা পড়া শুরু করছি। প্রথমে হাতে নিচ্ছি বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রথম খবর, মেগা প্রকল্পের ভারী বোঝা। খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে এখানে। ব্যাপক আর্থিক চাপে সরকার, কাজ শেষ হয়নি তৃতীয় টার্মিনালের। অসমাপ্ত এলিভেট এক্সপ্রেসওয়ে, বারবার পেছাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। বিশেষ করে বড় প্রকল্পের মধ্যে রূপপুর কেন্দ্রটাই হচ্ছে আমাদের দেশের জন্য এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। লোকসানে কর্ণফুলী ট্যানেল, সব মিলিয়েই কিন্তু একটা যে ভারী বোঝা যেটা বলা হচ্ছে সেটাই প্রকাশ পেয়েছে। প্রধানমন্ত্রীকে সৌদি সরকারের আমন্ত্রণ যুবরাজের। প্রধানমন্ত্রী সৌদি অবশ্যই যাবেন, আমন্ত্রণ এসছে। আরো কিছু ছোট ছোট খবর হেডে আসছে, প্রথম দিকে আসছে। ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে জানা নেই, ট্রাইব্যুনালে চিফ হুইপ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে বিস্তর ফারাক, বলেছেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। সিরিজ জয়ের স্বপ্ন দেখছে মিরাজ, খেলার খবর। এই নিয়ে প্রধান অর্থাৎ সকলের উপরে যে ছোট করে হলেও কিন্তু অত গুরুত্বপূর্ণ খবরগুলো প্রকাশ করেছে এখানে। অন্য খবরে যাচ্ছি। সুশাসন প্রতিষ্ঠায় সরকার অন্তহীন পথ চলছে। সরকারের 180 দিন উপলক্ষে মত বিনিময়। 6 মাসে সব সমস্যার সমাধান, শতভাগ সমাধান কঠিন। কখনোই তো হয় না এটা। অন্য খবর, মন্ত্রিসভার সিদ্ধান্ত, এপ্রিল মার্চ হবে নতুন অর্থ বছর, বিশ্লেষণের দাবি রাখে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না। অন্য খবর, আরো নগর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে ডিএনসিসি ও এবিজি। চূড়ান্তের পথে নবম পে স্কেল, বহুকাঙ্ক্ষিত সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় স্কেল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই দিয়েই মোটামুটি বাংলাদেশ প্রতিদিন শেষ করেছে তাদের প্রথম পাতা। শেষ পৃষ্ঠায় আসছি। শেষ পৃষ্ঠায় বাংলাদেশের প্রতিদিন, দালালের ওয়ান স্টপ সার্ভিস, পাসপোর্ট অফিসের একটি হাল হকিকত তুলে ধরা হয়েছে। নানা ইস্যুতে অস্থির ছিল শিক্ষাঙ্গন, শিক্ষায় সংস্কারে নতুন 36 উদ্যোগ। সরকারি 6 মাস শিক্ষা খাত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচনা ঠাকুরগাঁও 1, মির্জা ফখরুল আসনে কে হচ্ছেন বিএনপি প্রার্থী। যেহেতু মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন, এই আসনটি শূন্য হচ্ছে, সেখানে এই শূন্যতা পূরণের জন্য আরেকটি পদক্ষেপ। নারীদের জন্য নামছে পিঙ্ক বাস, পিঙ্ক কালারের বাসটাকে পিঙ্ক বাস বানানো হয়েছে এখানে। ঢাকায় 10, চট্টগ্রামে 2, বগুড়ায় চলবে 2টি। একটি প্রাথমিক প্রতিবেদন এসছে। ফাইলের জট কাটানো হবে নতুন কমিশনের চ্যালেঞ্জ, সাক্ষাৎকারে সাইদুর রহমান খান। রিকশার ব্যাটারি চার্জ করতে হবে সৌর বিদ্যুতে, প্রতিমন্ত্রী। আসলে বিশাল একটা বিদ্যুৎ খাত এখানে ক্ষয় হচ্ছে রিকশার ব্যাটারি চার্জে,
এবং মোবাইলের চার্জও কিন্তু অনেক বাড়ছে। এগুলো যদি সৌর বিদ্যুতে আসে ভালো হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দুই হত্যায় 6 জনের মৃত্যুদণ্ড। এটা নারায়ণগঞ্জে আলোচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলার 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, সেটার উপর একটি প্রতিবেদন। মিয়ানমার বিবৃতি প্রত্যাখ্যান করেছে রোহিঙ্গারা। বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগর, রেয়াজউদ্দিন বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি। শেয়ার বাজারে বিনিয়োগ মিলবে শতভাগ মার্জিন। এটাও একটা বিশ্লেষণের দাবি রাখে। শেয়ার বাজার সম্পর্কে অনেক জনগণ কিন্তু জানে না, কিন্তু ইনভেস্টর এখানে একটা খবর এসছে। মাদক সেবনের বাধা, গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার 10। ভূমধ্যসাগরে নৌকা থেকে উদ্ধার 29 বাংলাদেশি নিহত, নিখোঁজ সুনামগঞ্জের 7 যুবক, ঘরে মাতম। সুনামগঞ্জের 10 জনের কথা, কালকে 11 জনের কথা শুনছিল, আজকে নিহত 10 জন বলা হচ্ছে। হয়তো হিসাবটা একটু আগামীতে সঠিক আসবে। এই ছিল মোটামুটি খবর। আর একটি খবর পড়েই অতিথির কাছে আসবো। ঢাবির হলে ছাত্রদল ছাত্র শিবির হাতাহাতি আমরা মিডিয়াতে দেখেছি। আসলে চূড়ান্ত ভাবে একে অপরকে হামলা করছে। আসলে বাংলাদেশে নতুন একটা সরকার এসছে, এইরকম সময় এই ধরনের আশা আমরা কখনো করতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বাংলাদেশের প্রধান একটি জায়গা। এই নিয়ে কথা বলবেন আজকের অতিথি। প্রথমে যে খবরটি পড়েছিলাম যে মেগা প্রকল্পে ভারী বোঝা, এই বোঝা নিয়ে যে বক্তব্য এসছেন সেটা নিয়ে। মিলন ভাই, ধন্যবাদ আপনাকে। মূলত মেগা প্রজেক্টকে ভারী বোঝা, মেগা প্রজেক্ট জিনিসটা কি? বিশাল আকারে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট হয় এবং যেখান থেকে রিটার্ন আস্তে আস্তে সময় লাগে। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় রিটার্নের পরিমাণ অনেক কম থাকে। আমার খুব ভালো করে মনে আছে, যমুনা সেতু করার পরে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বলেছিলেন এইটা একটা ইকোনমিক্যালি ভায়াবল প্রজেক্ট না, এটা পলিটিক্যালি ভায়াবল প্রজেক্ট। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমাদের জাতির উন্নতিটা অ্যাকচুয়ালি স্থবির হয়ে যাচ্ছে এরকম উল্টাপাল্টা প্রজেক্ট হাতে নেওয়াতে। যে প্রজেক্টে আমার রেভিনিউ কি আসবে এটা ক্যালকুলেশন না করে আমি মেগা প্রজেক্ট মানে হচ্ছে মেগা পকেট বাড়ি। আমাদের টার্গেট হচ্ছে, আমাদের নেতৃত্বের টার্গেট হচ্ছে মেগা প্রজেক্ট বাড়ি হোক, আরো বড় প্রজেক্ট আসুক, আরো বড় টাকা ঢুকুক, আরো বড় প্রজেক্ট আসুক, আরো। কিন্তু এই চুকের সামনে শ্রীলঙ্কার রাজপাক্ষে সরকার, এটা অত্যন্ত ভালো সরকার, কিন্তু সে টিকে নাই, এজন্য খালি মেগা প্রজেক্টে ঠেলায়, মেগা প্রজেক্টে ঠেলায় অস্থির হয়ে পড়ে ক্ষমতা চেয়ে দেশ থেকে পালাতে হয়েছে। কিন্তু আলটিমেটলি এই সরকারটা কোনো ধরনের দুর্নীতি করে নাই। সরকার অনেকগুলা ভালো কাজ করেছিল, জৈব সার যাতে ইউজ হয় সেজন্য রাসায়নিক সার বন্ধ করেছিল, আইএমএফ এর দ্বারে কাছে যায় নাই, হ্যাঁ, ট্যাক্স কমাইয়া আনছিল 50%-এর চেয়ে বেশি, অনেক পপুলার কাজ করার পরে একটা পয়সা চুরি চামারিও করে নাই। তারপরে সরকার টিকতে পারে নাই মেগা প্রজেক্টের ভার। হ্যাঁ, তো মেগা প্রজেক্টের এই যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে আমাদের নেতৃত্বের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে যে আরো মেগা প্রজেক্ট। মূলত নেতৃত্ব চিন্তা করে যে আমার পকেটটা কিভাবে বাড়বে, এই চিন্তা যেহেতু আছে সেহেতু মেগা প্রজেক্ট হয়তো আরো আসবে। কিন্তু আলটিমেটলি মেগা প্রজেক্টের জন্য যে পরিমাণ অ্যানালিসিস দরকার, যে পরিমাণ দেখার রিটার্ন এবং ইনভেস্টমেন্টের ক্যালকুলেশন করা দরকার, সেটা আমরা করি না। আমাদের দেশের জন্য প্রয়োজন হচ্ছে ছোট ছোট প্রজেক্ট, হ্যাঁ, যেগুলা ক্যালকুলেশন করা যায়। সেই প্রজেক্ট দিয়ে যদি আমরা আগাই, 18 কোটি মানুষের দেশ, অবশ্যই লিডিং পজিশনে আসতে পারবো। সরকারের উচিত হচ্ছে এইগুলা নিয়ে চিন্তা করা, এইগুলা চিন্তা করে যেগুলা হাত দিয়েছে সেগুলা যেভাবে হোক সলভ করা, বিশেষ করে যে কেন্দ্রটা, এবং এইগুলা অ্যাকচুয়ালি প্রাইভেট, এখন প্রাইভেট ইনভেস্টমেন্টের হাতে দিয়ে দিলে মোটামুটি চলবে। প্রাইভেট ইনভেস্টমেন্ট যেখান থেকে পারে, দেশে বিদেশে যেখান থেকে পারে টাকা ইনভেস্ট করে জিনিসটা সলভ করবে। হ্যাঁ, সেজন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট হলে সরকার মানে হচ্ছে মিলন ভাই সরকার, সরকার যেখানে সইবে সেখানে সরকার হবে। আমরা যদি বিদ্যুৎ সমস্যা দেখি, সেখানে একই সমস্যা, সরকারের জন্যই বিদ্যুৎ পাচ্ছি না আমরা। সেজন্য সরকার যেখানে ছাড়া তো হবে না, কিন্তু সারা দুনিয়া হচ্ছে। সেজন্য এইগুলাকে প্রাইভেট হ্যান্ডে দেওয়া দরকার, সরকারকে স্লিম করা দরকার, যেটা আপনি চালাতে পারবেন সেটা করেন। এই যে আমাদের বড় প্রজেক্ট, এই যে ধরেন চূড়ান্তের পথে নবম পে স্কেল, এই যে বিশাল প্রজেক্ট, এই বিশাল প্রজেক্টটাই হচ্ছে বড় মেগা প্রজেক্ট, সবচেয়ে বড় মেগা প্রজেক্ট। এই মেগা প্রজেক্ট থেকে কোনো রিটার্ন আমরা পাচ্ছি না, শুধু যাচ্ছে আর যাচ্ছে। এদেরকে কিভাবে খুশি রাখা যায়, সরকার, প্রত্যেকটা সরকার চিন্তা করে এদেরকে কিভাবে খুশি রাখা যায়। হ্যাঁ, পে স্কেল আসবে, পে স্কেল যাবে, এইরকম সিস্টেম, আরো অনেক সুযোগ সুবিধা তারা নিচ্ছে। কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করেন তারা কত নিচ্ছে আর কত দিচ্ছে, আপনি মাথা খারাপ হয়ে যাবেন। এদের কাছ থেকে জাতি কিছুই পাচ্ছে না, অথচ আমরা সবাই কিন্তু বলি আমলাতন্ত্রিক জটিলতার জন্য হচ্ছে না।
এই জটিলতা যারা তৈরি করছে তাদেরকে আমরা বরণ পোষণ করছি, তাদেরকে আমরা প্যাট্রোনাইজ করছি, তাদের জন্য বিশাল মেগা প্রজেক্ট দিচ্ছি। এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে বিশিষ্ট জনের আরেকটি খবর এসছে, দেখেন আপনি, সরকারের 180 দিনের সুশাসন প্রতিষ্ঠায় সরকারের অন্তহীন পথ চলছে। মিলন ভাই, একটা বই মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফেমাস বই, এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড। এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডে এলিস যখন ওয়ান্ডারল্যান্ডে গেল তখন তাকে বিড়াল বলল যে তুমি যদি জানো না তুমি কোথায় যাবে তাহলে সব পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। সব পথ তুমি যদি জানো না তুমি কোথায় যাবে, তোমার গোলটা কি তুমি জানো না, এখন সব পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে, তোমার কোনো গন্তব্য নাই। এই আমাদের সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই কি? আমরা চাই না। সেটা কি আমরা কি অন্তহীন পথ বলবো? সেজন্য এটা অন্তহীন পথ, এটা বরাবরই চলবে। কারণ আমাদের নেতৃত্ব কখনো চায় না সুশাসন প্রতিষ্ঠা হোক। সুশাসন প্রতিষ্ঠা হলে এই যে আমলাতন্ত্র এবং নেতৃত্ব মিলে যে লুটপাট করছে সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য সুশাসনটা আসবে না কখনো, এবং সুশাসন কেউ আসলে চাই না। মুখে মুখে আমরা সুশাসনের কথা বলি, সারা দুনিয়ায় পলিটিক্স এবার মানুষকে বেঁধে বেঁধে খাচ্ছে। পলিটিক্স বলছে যে আমরা এই করবো সেই করবো, ওই যে নচিকেতা গানের মতো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা করেঙ্গা তা প্রচুর, আসলে বেটা পকেট বরেঙ্গা। এই হচ্ছে আমাদের পকেট বরেঙ্গা। আরেকটি খবর আমি পড়ার সময় আপনি বলছি যে বিশ্লেষণে দাবি রাখছে, সবই বিশ্লেষণ, তারপরে এপ্রিল মার্চ হবে নতুন অর্থ। হ্যাঁ, নতুন অর্থ বছর এটা ঠিক করা হয়েছে, এবং গত সংসদে আমরা দেখেছি বলেছেন যে বিরোধী নেতা বলেছেন যে এটা চেঞ্জ করার জন্য। কারণ হচ্ছে জুলাই যেখানে অ্যাকসেপ্ট করা হয় সেখানে জুন মাসে এসে বৃষ্টি পড়ে, প্রচুর বৃষ্টি পড়ে, এবং কোনো প্রজেক্টই কমপ্লিট হয় না, টাকা পয়সা সবগুলা উলট পালট হয়, এবং দেখানো হয় প্রজেক্ট শেষ হয়ে গেছে, টাকা পয়সা সবার পকেটে ঢুকে। এই সিস্টেমের জন্য এটা করা হয়েছে এপ্রিল মার্চ। এপ্রিল মার্চ থেকে অ্যাকচুয়ালি জানুয়ারি ডিসেম্বরটা সবচেয়ে ভাইবল হতো, এবং এইটা ইন্ডিয়াও আছে, সারা দুনিয়া অনেক বেশি আছে জানুয়ারি ডিসেম্বর ইংলিশ ক্যালেন্ডার। ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী ওইটাই বেশি ভাইবল হতো, কিন্তু এপ্রিল মার্চ কেন নিলেন? হয়তো এটাতে কিছু ভালো রেজাল্ট আসতে হয়তো, আশা করি। এটা না আমরা প্রত্যাশা থাকলাম ভালো রেজাল্ট আসে। একটি সুখবর, প্রধানমন্ত্রীকে সৌদি আরবের আমন্ত্রণ, যুবরাজের আমন্ত্রণ। হ্যাঁ, যুবরাজের আমন্ত্রণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী আসলে যাওয়ার আগে ভালো করে হোমওয়ার্ক করার দরকার, এবং যুবরাজের সাথে যেগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের বেনিফিট হবে, আমাদের যেটা বেনিফিট হয় আসলে আমাদের মানে বিরং ভাই, আসলে আমাদের যে উপদেষ্টা শ্রেণী আছে যারা অ্যাকচুয়ালি কাজ সেরকম করে না, ভালো করে কাজ করে হোমওয়ার্ক করে যদি বের করা যায় আমাদের কি কিতে উন্নতি হবে, সেগুলো যদি প্রধানমন্ত্রী উপস্থাপন করেন তাহলে আলটিমেটলি রেজাল্ট হবে। আমাদের যে লেভেলে চিন্তা ভাবনা করা দরকার আমরা সেই লেভেলে চিন্তা করছি না। আমরা তো মনে করি জনগণের যে আমরা গেলে, হ্যাঁ গেলেই হবে, কিন্তু আলটিমেটলি গেলেই হবে না, গেলে আপনাকে প্রেজেন্ট করতে হবে, সেই প্রেজেন্টেশনটা আপনার থাকতে হবে, সেটাই আমরা কিন্তু মূলত শ্রমবাজারের জন্যই। শ্রমবাজারটাকে আরো কিভাবে ভাইবল করা যায় সেটা নিয়ে ভালো করে চিন্তা করতে হবে। ভালো করে চিন্তা করার জন্য তো দরকার হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা করে গেলে এটা নিয়ে আলোচনা করে নগর উন্নয়ন, এটা পরে। আচ্ছা, তাহলে আমরা এই দিকে আসি। এই যে দালালদের ওয়ান স্টপ সার্ভিস, পাসপোর্ট অফিসের একটি হাল। বিষয়টা হচ্ছে মিলন ভাই, এই দালালরা না থাকলে, ওয়ান স্টপ সার্ভিসটা না থাকলে পাসপোর্ট অফিসে কি পরিমাণ হেজার্ডের শিকার হতে হতো এটা বলা যায় না। এগুলাকে কেন প্রাইভেটাইজেশন করা হয় না আমি বুঝি না। এগুলাকে আসলে আগেই প্রাইভেটাইজেশন করা দরকার, এবং ভালো করে মনিটর করা দরকার, যাতে মানে মানুষ যাতে শোষিত না হয়। একটি কথা সাংবাদিকের চোখে যেটা উঠে এসছে, দালালি আবেদন করে টাকা জমা নেয় নিজের অ্যাকাউন্টে, স্যারের লোক বলে অফিসে তাদের ঢোকানো না, সেটা আমরা জানি না। মানে পাসপোর্ট অফিসের আগেও ছিল ম্যাম সাহেবের তো অমুকের হতো তমুকের হতো, এরকম বিষয় ছিল, এখনো সেই দারাজ থেকে বাইরে হতে পারে নাই। কারণ এইটা তো হচ্ছে একটা মানে মিল্কি কাউ, এখান থেকে এত দুধ দিচ্ছে যে সবাই দুধ খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে, ঠাল মাটা হয়ে যাচ্ছে। এই জন্য প্রফেসর ইউনূস অনেক চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি ধীরে ধীরে সেই ফানাই ফান। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ আমার স্যার মতিন স্যার একবার বলছিল, মফিক আমাদের দেশে এত সুন্দর সিস্টেম, আমার জায়গায় রেজিস্ট্রি করতে গেলাম, এক টেবিলে উনি বলে দিল অমুকের হতো অমুকের হতো অমুকের হতো অমুকের হতো, টাকা দিলাম, এক জায়গায় সিগনেচার করে চলে আসলাম। এত দুর্দান্ত কাজ হচ্ছে, এই ডাইনামিক হচ্ছে দালাল সিস্টেম টাকাতে। পাসপোর্ট অফিসেও দালাল সিস্টেম হওয়াতে কিন্তু মানুষ পাসপোর্ট পাচ্ছে। এখন এই দালাল সিস্টেম না হয় যদি সরকারি সিস্টেম হতো, তাহলে এই টেবিলে আটকে তো ওই টেবিলে আটকে তো ওই টেবিলে আটকে তো বিশাল সমস্যা হইতো। দালাল সিস্টেমটা আমাদের কিন্তু ডাইনামিক সিস্টেম। এই সিস্টেম হওয়াতে আপনি এক জায়গায় টাকা দিলেন, আপনার সার্ভিস পাবে। পাসপোর্ট অফিস তাহলে একটা মিল্কি কাউ। হ্যাঁ, মিল্কি কাউ, এটা থেকে প্রচুর দুধ আসে এবং সবাই এখান থেকে দুধ খাই আমরা। নানা ইস্যুতে অস্থির ছিল শিক্ষাঙ্গন, শিক্ষায় সংস্কারের নতুন 36 এখন কি শিক্ষা অঙ্গন কি অস্থির আছে? সংস্কার আপনি কেমনে করবেন? শিক্ষা সংস্কার আপনি কেমনে করবেন? যদি হেলমেট বাহিনী আপনি দেন,
যে মারো ধরো অমুকে আনো দরবারি করো, হেলমেট বাহিনী যায়, তিরিশ নিয়ে যায়, তাহলে আপনি শিক্ষা সংস্কার কেমন হবে? এই কমিশন এগুলো আন্দাজি কথাবার্তা। আগে রাজনৈতিক সততা আসতে হবে, বলতে হবে যে আমাদের এরশাদ সাহেব কিন্তু করেছিল। এরশাদ সাহেব যখন দেখা গেছিল কথাবার্তা আসছিল তার জাতীয় ছাত্রদল নিয়ে, তখন সে জাতীয় ছাত্রদল বিলুপ্ত করেছিল। এবং একটা মজার ঘটনা বলি, হ্যাঁ একটা জোক আছে আর কি, হাত সত্য মিথ্যা জানি না। এরশাদ সাহেব যখন চুল কাটতো, নাপিত তাকে জিজ্ঞেস করতো, স্যার ছাত্রদের খবর কি? হ্যাঁ, তার প্রত্যেকদিন জিজ্ঞেস করার পরে একদিন এরশাদ সাহেব বললো নাপিতকে যে তুমি আমি আসলেই ছাত্রদের কথা বলো কেন? বলে, স্যার ছাত্রদের কথা বললে আপনার চুলটা খাওয়া হয়, কাটতে কি তুমি দাও? সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, জানি না এটা গল্প কিনা। বিষয়টা হচ্ছে এই শিক্ষাঙ্গনকে সঠিক করতে হলে, লাইনে আনতে হলে ছাত্র রাজনীতিটাকে সব দলে নিষিদ্ধ করতে হবে। এটা কোনো একটি অন্যতম জনঘনিষ্ঠ খবর আমি মনে করি, এটা রিস্কার ব্যাটারি চার্জ করতে হবে সৌরবিদ্যুতে। সৌরবিদ্যুৎ রিক্সা ব্যাটারি কেন, সৌরবিদ্যুৎ সব জায়গায় চালু করা উচিত। আমাদের দেশের জন্য সৌরবিদ্যুৎ ভেরি ভায়াবল একটা জিনিস, এটা সব জায়গায় আসা উচিত। কারণ হচ্ছে আমরা বিদ্যুতের উপর নির্ভরশীল থাকতে চাই ব্যবসা না। বাণিজ্য কেন্দ্রে তো সৌরবিদ্যুৎ যাচ্ছে সম্ভব না, হ্যাঁ, ছোটখাটো কাজগুলো যতখানি সম্ভব সৌরবিদ্যুৎ করা, এবং এটা একটা ভালো চিন্তা, অবশ্যই চিন্তা। কিন্তু এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটা নিয়ে এত লুকোচুরি খেলা চলে, এত হিপোক্রেসি, আপনি চিন্তা করতে পারবেন না। ব্যাটারি চালিত রিক্সা জিন্দাবাদে আসবে না, বন্ধবাদে আসবেন, পুলিশের সামনে আসবে না, কিন্তু সারা শহর চলছে। হ্যাঁ, এইটা কি জন্য hypocrisy? যদি একটু সৌরবিদ্যুতের আওতা আনা হয়, আমার মনে হয় বিদ্যুতের ঘাটতি হ্যাঁ, সৌরবিদ্যুতে আমরা আওতায় যতগুলো আনা সম্ভব আমাদের এনে নেওয়া উচিত। কারণ আমি পাশাপাশি আরো বলেছি যে সাথে মোবাইলের চার্জটাও যদি আরো যত কিছু আনা যায় সবই আনা উচিত। কারণ যাতে এখান থেকে আর যাতে আমাদের বিদ্যুতের পিছনে আর যাতে টাকা খরচ না হয়, আর যাতে ভর্তুকি না হয়, আর যাতে মানুষের পকেট বাড়ি করা না হয়। বাংলাদেশে একটি বাজার আছে, বাংলাদেশে না সারা বিশ্বে আছে, বাংলাদেশের বাজারটা অস্থির বাজার, শেয়ার বাজার যেটা আর কি, এক সময় ফুলে ওঠে, এক সময় একেবারে কুপোকাত হয়ে যায়। সেখানে বলা হয়েছে বিনিয়োগ মিলবে শতভাগ, বিনিয়োগে মিলবে শতভাগ। মিলন ভাই, শেয়ার বাজার নিয়ে দুনিয়ায় বই আছে, কয়েক লক্ষ কয়েক কোটি বই আছে। প্রচুর পড়াশোনা করে মানুষ শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করে ইনভেস্ট করে। বাংলাদেশের শেয়ার বাজার এমন একটা শেয়ার বাজার যেখানে ইনভেস্টমেন্ট করতে পড়াশোনার দরকার নাই, রীতিমতো জোয়ার মানুষে ইনভেস্ট করতে হয়, সিন্ডিকেট করতে হয়, সিন্ডিকেট করে কয়েকটা শেয়ার কিনা শুরু করতে হয়, আলটিমেটলি ওগুলোর দাম বাড়বে। হ্যাঁ, আগুনে জাপাইয়া প্রজাপতি এসে পড়বে। হ্যাঁ, ওই যে গানে বলছে না, হ্যাঁ আগুনে জাপাইয়া প্রজাপতি মরে যদি দুষ তখন কার বলো না। তো এই প্রজাপতিরা আসবে, তারপর সবাই সরে আসবে, এটা বিক্রি করা শুরু করবে এবং সবাই সরে আসবে। এই সিস্টেমটাই বাংলাদেশের শেয়ার বাজারের মন্ত্র। এখানে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ মানে হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিক বিনিয়োগ না, এই বিনিয়োগ হচ্ছে নিজেদের পকেট বাড়ি করার জন্য দালালদের বিনিয়োগ। এই জিনিসটাকে ঠিক করতে হলে অ্যাকচুয়ালি প্রকৃতভাবে কোম্পানির যে তথ্য ডাটাগুলা জনসমক্ষে আসতে হবে। মানুষের সামনে সবগুলা ডাটা যদি আসে, অনেক কোম্পানি, গ্রেট কোম্পানি, তার শেয়ার দেখবেন হু করে উঠে যাচ্ছে, আবার হু করে পড়ে যাচ্ছে। এইগুলো সবই হচ্ছে সিন্ডিকেটের খেলা। এই সিন্ডিকেটটা কেউ বন্ধ করতে পারবে না, কারণ হচ্ছে এটা যারা বিনিয়োগ করে তাদের মধ্যে একটা বড় বড় পার্টি যারা আছে তারা এক হয়ে যায়। রাত্রে ফোনে আলাপ করবে যে আজকে এটা ধরবো, কালকে ওইটা ধরা শুরু করবে, ওইটার দাম বাড়বে, আবার ওইটা পড়া শুরু করবে। যখন প্রজাপতিরা এসে পড়বে, আমাদের মতো সাধারণ মানুষ গিয়ে পড়বে, তখন দাম পড়া ফেলে। একটা জিনিস আমি একটু বলি, আমার ব্রেনে এখানে শতভাগ মার্জিন কেন দেবে? আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি এক সময় 2008-এর দিকে ইনভেস্ট করেছিলাম। প্রতিদিন টেলিভিশনের সামনে বসতাম, সকালবেলা দেখা যেত একটা রেট, একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে এখন চলতেছে 72 টাকা, একটু পরে অর্থাৎ 15-20 মিনিট পরে দেখা যায় 72 টাকা 80 টাকা হয়ে গেছে আর কি। এই ধরনের শেয়ার বাজারের বিশ্বের কোথাও বোধ হয় এত র্যাপিডলি না, এটা বিষয়টা হচ্ছে টোটালি হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটটাই হচ্ছে বাংলাদেশ শেয়ার বাজার, এবং জুয়াটা হচ্ছে আমাদের শেয়ার বাজার। এই জুয়ার মধ্যে যারা ইনভেস্ট করবে তাদের নিজের টাকা করুক, কেউ যদি মদ খায় মাতলামি করে নিজের টাকা করুক, এর জন্য শতভাগ মার্জিন দিবেন কেন? হ্যাঁ, সরকারের ব্যাংকের টাকা শতভাগ মার্জিন দিয়ে সেখানে এখানে শেয়ার বাজার ইনভেস্ট করে, যেখানে নিশ্চয়তা নাই, কিছুই নেই। আচ্ছা, আরেকটি খবর, এটা আমাদের গতকালকে পত্রিকায় এসছে, ভূমধ্যসাগরের নৌকা থেকে উদ্ধার 29 বাংলাদেশি, নিহত 10। এর মধ্যে আমাদের সিলেটের সুনামগঞ্জের ইয়াং যারা যুবক, তাদের এই প্রাণহানি হয়েছে। মানুষ কেন যাচ্ছে? অত্যন্ত মর্মান্তিক খবরগুলো আমরা মাঝে মাঝে এইগুলা সরকারের লজ্জা পাওয়া উচিত। যে সরকার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে না, মানুষের ভালো জীবনের নিশ্চয়তা দিতে পারে না, শুধুমাত্র পে স্কেল দিয়ে আমলাতন্ত্রকে দিয়ে করে চালিত করে এবং পুনর্বাসন করে, সেই সরকারের দেশ থেকে যুবকরা চাকরির জন্য ভূমধ্যসাগরে গিয়ে মৃত্যুবরণ করে। সরকারের লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, আমার নেতৃত্ব যদি আমার দেশকে উর্বর না করতে পারে, সিঙ্গাপুর উন্নত হয়েছে, মালয়েশিয়া উন্নত হয়েছে, দুনিয়ার সব দেশই ভালো নেতৃত্বের মাধ্যমে উন্নত হচ্ছে,
ভালো নেতৃত্ব মানে উন্নয়ন। এই নেতৃত্ব যদি না পারে, ভূমধ্যসাগরে মানুষকে মৃত্যুবরণ করে, সরকারের কচু গাছে আত্মহত্যা করা উচিত। কচু গাছে রশি জড়িয়ে আত্মহত্যা করা উচিত। সুন্দর বিশ্লেষণ হয়েছে। সরকারের আত্মহত্যা নয়, আমি আত্মহত্যার দিকে যেতে চাচ্ছি না, না, এগুলো সরকারের মানে সাহায্য করে মতদান হওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত, ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। এইভাবে দেশ চলে। খবর আমি পড়ার সময় বলেছিলাম যে এখন তো বাংলাদেশে ছাত্র রাজনীতি, ছাত্রলীগ নেই রাজনীতিতে মেরুকরণের কারণে। এখন ঢাবির হলে ছাত্রদল, ছাত্র শিবির হাতাহাতি হচ্ছে। তাহলে কোথায় একটা দলকে নিঃসন্ন করা হয়েছে, কিন্তু বাকি যারা আছে তারাও যদি এগুলা এপিসোডটা যদি এটা হয়, যেমন মনে করেন আপনি আফগানিস্তান থেকে যখন সোভিয়েতরা গেল, তখন বুরহানুদ্দিন রব্বানি, গলবদুদ্দিন হেকমতিয়ার, এদের মধ্যে এত মারামারি লাগলো, পরে আবার এসে আমেরিকা হামিদ কারজাইকে বসালো। এই হলো বিষয়টা হচ্ছে যখনই এগুলো উদ্দেশ্যহীন আন্দোলন হয়, অনেক সময় পলিসিও ঠিক নেই, সরকার বদলাতে হবে, বদলাও, কিন্তু আলটিমেটলি কিভাবে চলবো তা ঠিক নেই, তখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়। এই যে ছাত্রদল, ছাত্র শিবির, হাতাহাতি, মারামারি, কোনাকুনি, শিক্ষা অস্থির শিক্ষাঙ্গন, এই অস্থির শিক্ষাঙ্গনকে স্বস্তির করতে হলে একমাত্র উদ্যোগ হচ্ছে টোটালি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মতো চলবে, প্রত্যেকে লেখাপড়া করে রাজনীতিতে আসবে। এই ছাত্র রাজনীতি জিনিসটা কেন আপনার হাতিয়ার হিসাবে ইউজ হবে, আপনার ডাল হিসাবে ইউজ করবে, মারামারি করবে, নিজের ভাইকে মারবে। যে প্রমিজিং একটা ছেলে হয়তো অনেক কিছু করতো, তাকে মেরে ফেলবে। এই জিনিসটা যদি আমাদের নেতাদের মাথায় আসে, দয়া করে নেতারা একটু বোঝার চেষ্টা করুন এবং এটা বন্ধ করুন। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই। এটা বিভিন্ন জনের বিভিন্ন অভিমত হতে পারে। আজকের অতিথি লতিফ ভাই যে এটা অভিমতটা ব্যক্ত করেছেন, আগে সাবেক সরকার এরশাদের কথা বলেছেন, ছাত্র রাজনীতি বন্ধ করেছিলেন। আসলে ছাত্র রাজনীতি একবারে বন্ধ করা যাবে কিনা সেটাও একটু ভাববার বিষয়, রাজনীতিরা চিন্তা করবেন। কিন্তু সাময়িকভাবে দেখছি যে এইভাবে খুনাখুনি মারামারি হলে ছাত্র রাজনীতি তো ছাত্র রাজনীতির মধ্যে থাকছে না, এখানে মারামারির একটা জায়গা হচ্ছে। এটা আমাদের রাজনীতি এখান থেকে ফিরানো যাবে। আমার মনে হয় যারা বন্ধ করা উচিত, তারা এটা বিবেচনা করবেন, সরকার বিবেচনা করবেন, এবং বিরোধী দলে যারা আছে এই কয়েকদিন আগেই সংঘবদ্ধ হয়ে একটি সরকারকে পদত্যাগ করতে বাধ্য হলো, অথচ তারাই এখন মারামারি। একটা নিউজ দেখেন, পিঙ্ক বাস নামছে, এই কথাটা আমি মানে ক্যালকাটায় দেখেছি। মেয়েদের সিটে কিন্তু পুরুষরা বসে না। প্রত্যেকটা বাসে মেয়েদের সিট সংরক্ষিত থাকে, মেয়েদের জন্য আলাদা সিট আছে, আলাদা ব্যবস্থা আছে। তামিলনাড়ুতে দেখেছি মেয়েরা উঠলে কোনো বায়ন নেয় না, ফ্রি মেয়েদের। তামিলনাড়ু সরকার মেয়েদের ফ্রি করে দিয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো মেয়েদের চলাফেরাকে ভালো রাখার জন্য, মানে সুস্থির রাখার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমাদের বাস প্রশাসনের মধ্যে এই সিস্টেমটা আসা উচিত যে মেয়েদের সিটে পুরুষরা বসবে না। এখানে তো নারীদের জন্য করা হচ্ছে, এটা খুবই অপতুল। ঢাকায় 10টা, চট্টগ্রামে 2টা, বগুড়ায় 2টা, এটা খুবই অপতুল। কিন্তু হাজার হাজার নারীরা চলাফেরা করতে হবে। চলাফেরা করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সেই রকম অ্যাটিটিউড গড়ে তোলা যে নারীদের সিটে যাতে পুরুষরা না বসে। পুরুষদের প্রতি দয়া করে অনুরোধ করছি যাতে আপনারা নারীদের মর্যাদা রক্ষা করে রাস্তায় চলাফেরা। অনেক অনেক ধন্যবাদ। নারীদের জন্য নামছে পিঙ্ক বাস। এই পিঙ্ক বাস আরো বেশি হোক, অপ্রতুল নয়, একটা প্রতুল হয়ে আসুক, এই প্রত্যাশা রেখেই জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন শেষ করে স্থানীয় পত্রিকা হাতে নিচ্ছি। দৈনিক জালালাবাদ। জালালাবাদের প্রথম খবর যেটা পড়ে শোনাচ্ছি, কয়েকদিন আগেই হয়ে গেল আমাদের এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট নিয়ে একটি খবর এসছে আবারও। এসএসসি ফলাফলে শহর গ্রামে বড় ফারাক। সিলেটে পাশ করেছে 62.88%, তাহিরপুর অর্থাৎ মফস্বলে সুনামগঞ্জের একটি চিত্র তুলে ধরা হয়েছে 41.18%। এটা বিশ্লেষণের দাবি রাখবো, যেহেতু দুই দিন এটার উপর একটা অনুষ্ঠান, আপনি স্পেশাল অনুষ্ঠান করেছেন সিল টিভিতে। সেপ্টেম্বর থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, আর একটি অশনি সংকেত আমরা দেখছি এখানে। 2 বছর পর সিলেট চেম্বারে নির্বাচন, নতুন তফসিলে ভোট 5 নভেম্বর। এটা নিয়ে বহুত একবার নির্বাচনের ডেট দিয়েও একবারে আসন্ন নির্বাচনে কয়েকদিন বাকি আছে, এই সময় নির্বাচন ভণ্ডুল হয়ে যায়, নতুন তফসিল আসছে আবার। এটা আমাদের জন্য, ব্যবসায়ী সংগঠনের জন্য অত্যন্ত একটা ভালো দিক। অপরাধ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ, ফিরছে স্থিতিশীলতা, গতি নেই বিনিয়োগে। প্রধানমন্ত্রী সৌদি সফরে আমন্ত্রণ, এটা আমরা আগেও জাতীয় পত্রিকায় পড়েছি। নাসিমুল গনিকে আবারও নিয়োগ, মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনিকে আরো 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। হয়তো সরকারের ভালো দিক কিছু করেছেন হিসাবেই, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখুক, এটা আমরাও চাই। দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে যাচ্ছে, নাহিদ এনসিপির নেতা, বিরোধী দল চিফ হুইপ। দেশীয় কৃষি যন্ত্রের উদ্ভাবন ও উৎপাদনে সমন্বিত উদ্যোগের
বিকল্প নাই। আলিম ইন্টার্নশিপ কর্মশালায় অতিরিক্ত সিলেটের বলতে গেলে একমাত্র ইন্ডাস্ট্রিজ, কৃষি ভিত্তিক আলিম ইন্ডাস্ট্রিজ, সেখানে কর্মশালায় এই কথাগুলো বলা হয়েছে। হবিগঞ্জে বৈসা নেতা মাহাদি সহ আটক 3। হবিগঞ্জের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি আটক। গ্রিস যাত্রার পর নিখোঁজ শান্তিগঞ্জের 6 তরুণ, এটা নিয়ে আরো খবর এসছে, জাতীয় পত্রিকায় আমরা পড়লাম। সিলেটে আরো 4 ডেঙ্গু রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে 155। রায়নগরে ট্রিপল মার্ডার, সুষ্ঠু তদন্ত, দৃষ্টান্তমূলক বিচার দাবি সন্তানদের। সন্তানরা প্রেস ক্লাবে তাদের সাংবাদিক সম্মান করছে। এই ছিল মোটামুটি জালালাবাদ, দৈনিক জালালাবাদের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠার পরে আমরা অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণ শোনার জন্য। প্রিয় দর্শক, জালালাবাদের শেষ পৃষ্ঠায় সাভার ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের আহ্বান হাইকমিশনার। গোয়েনঘাটে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা। সাইবার অপরাধ রুখতে জনসচেতনতা জরুরি। এমপি ইমরান আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের এমপি। সফল মানুষ হতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, মাহফুজা হান্নান এমপি। এটা তো চিরন্তন কথা। কোম্পানিগঞ্জে জব্দকৃত বালু নিলামে বিক্রি, আরো নিলামে বিক্রি হোক, আরো যেন জব্দ না হয় সেই কথাটা যেন আমরা খবরে শুনি। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মত বিনিময় সভা, গতকাল হয়ে গেল মৎস্য দিবস। এই উপলক্ষে মত বিনিময় সভার একটি দৃশ্য পত্রিকা এসছে। স্কুল মাদ্রাসায় ৭৭,০০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে। ঋণের 4% দিতে হবে কৃষি খাতে। এবার ওমানে হামলা হুমকি ট্রাম্পের নতুন আর একটি হামলার খবর এসছে। শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে একজনের দণ্ড। এই ছিল মোটামুটি শেষ পৃষ্ঠার খবর। শেষ পৃষ্ঠায় লাল কালি লেখা একটি খবর, গোয়াইনঘাটে সড়কে গাছ ফেলে ডাকাতি চেষ্টা। এগুলো যে অনেক আগে এগুলো হতো, এখন এই যুগেও যেটা হচ্ছে, এই খবরটি একটু বিশ্লেষণ করি আমরা। প্রথম পৃষ্ঠায় এটা তো বিশ্লেষণ বিলম্বে আপনি করে ফেলছেন। হ্যাঁ, এটা হচ্ছে গাব্বার সিংহের যে সুলে ছবিতে যে ডাকাতি ছিল, সেই ডাকাতি সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা। এখানে এত পুলিশ, এত প্রশাসন, এত অবজারভেশন, এত আপনার সিসি ক্যামেরা, তার মধ্যে যদি এইটা হয় তাহলে পুলিশের হাতে আপনার মালা পরা উচিত। হ্যাঁ, পুলিশের হাতে মালা পরা উচিত। পুলিশ প্রশাসন শুনবেন, আপনাদেরকে তিরস্কার করা হচ্ছে না, আপনারা আরো শক্তিশালী হয়ে এই গোয়েনঘাটে গাছ ফেলে ডাকাতি কত করবে। এখানে আমরা কি গব্বর সিংহের দুনিয়া চলে গেলাম? সেটাই সমালোচনায় আপনাদের উজ্জীবিত হওয়া দরকার বলে আমরা মনে করি পুলিশ প্রশাসনকে। আমি যেটা প্রথম কথা পড়েছিলাম যে এসএসসি ফলাফলে শহর গ্রামের একটা বড় ফারাক। আচ্ছা, শহর গ্রামে ফারাক কেন? শহর গ্রামে তো একই বই পড়ানো হয়, একই মাস্টাররা পড়ায়, তাহলে ফারাক কেন? তো গ্রামের মাস্টার যারা আছে তারা তো এটা উপলব্ধি করা দরকার যে কেন শহরের রেজাল্ট ভালো হবে, গ্রামের রেজাল্ট খারাপ হবে। আর ভালো কোথায়? আপনার 62%, 41%, এটা কোনো রেজাল্ট হলো? মূলত যেটাই হয়েছে, তাহলে শহর গ্রামে ফারাক থাকবে কেন? গ্রামে যেসব শিক্ষক আছেন, দয়া করে আপনাদের পুরুষত্ব জাগিয়ে তুলুন। আপনারাও পড়াতে পারেন, আপনারাও শিক্ষক, এইটাই মাথায় আনেন এবং ছাত্রদের পিছনে সময় দেন, টিউশনি এবং টাকার পিছনে না। আসলে গ্রামে তো খাবার দাবার পরিমাণ, বিশুদ্ধ খাবার খাচ্ছে তারা, আবহাওয়া ভালো আছে, পরিবেশ সুবিধা আছে, তারপরে এখানে রেজাল্ট নেমে আসবে সেরকম। আসলে প্রধান শিক্ষক যারা আছেন, প্রধান শিক্ষকরা খেয়াল রাখেন, এগুলো হচ্ছে ওনার প্রধান শিক্ষকের দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট করা, যাতে রেগুলার ক্লাস হয়, রেগুলার সবকিছু হয়। হ্যাঁ, ছাত্ররা যাতে ক্লাসে আছে, এইসব বিষয়। ক্লাসে যে ছাত্র আসে না তাকে ডিলিস্টেড করে দেন, কিন্তু ক্লাসে আনেন এবং পড়ান ছাত্রদের। হ্যাঁ, এবং যাতে এই যে ফারাক না থাকে, আপনারাও শিক্ষক, আপনাদের মর্যাদা আপনারা রক্ষা করেন। আরেকটি খবর পড়ার সময় বলেছিলাম যে ব্যবসায়ীদের জন্য একটা সুখবর। আমরা দুইজনের চেম্বারের সদস্য আছি। 2 বছর পর চেম্বারে একটা নির্বাচন হচ্ছে আবার। না, বিষয়টা হচ্ছে আপনার কি বিষয়টা হচ্ছে, আমি চেম্বারে একটা মিটিং এ বলেছিলাম যে ব্যবসায়ীদের মর্যাদাটা ব্যবসায়ীদের রক্ষা করতে হবে। চেম্বার অফ কমার্সের নির্বাচন হলো, আমরা নির্বাচিত হলাম, সময় কাটলো, এরকম আমাদেরকে হেনস্থা করলো এসে কর কর্মকর্তা, ব্যাগ কর্মকর্তা, এই কর্মকর্তা, সেই কর্মকর্তা, যারা আমাদের চাকর, তারা এসে আমাদের হেনস্থা করবে, অথচ আমরা আমাদের কন্ট্রিবিউশনটা পেত সমাজে। আমি আমার ট্যাক্স যেটা দিব সেই অনুযায়ী সমাজের স্ট্যাটাস পাবো। হ্যাঁ, আমাকে ট্যাক্সের জন্য কিভাবে কেন এসে হেনস্থা করবে? হ্যাঁ, সুতরাং ব্যবসায়ীদের মর্যাদা ব্যবসায়ীদের রক্ষা করতে হবে। আজকের যে মুদি দোকানদার যে কন্ট্রিবিউট করছে ইকোনমিতে,
সেই কন্ট্রিবিউশন তো বড় আমলারা করছে না। এই মুদি দোকানদাররা পণ্য বিক্রি করে আপনার ইন্ডাস্ট্রিকে চালিয়ে যাচ্ছে, সে হাজার হাজার কর্মীকে চালিয়ে যাচ্ছে, সেই কন্ট্রিবিউশন তো বড় আমলা যার পিছনে লক্ষ টাকা ডালা হচ্ছে সে করছে না। এই মুদি দোকানদার পিছনে কোনো টাকা দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীদের মর্যাদা, নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন তাদের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা ব্যবসায়ীদের মর্যাদা রক্ষা করতে এগিয়ে আসেন, আপনাদের মর্যাদা আপনারা রক্ষা করেন। এই নতজানু হবেন না কর্মকর্তা, ব্যাট কর্মকর্তা, অন্যান্য সরকারি আমলা, কর্মচারী এবং চাকরদের পিছনে। আমরা দেখবো যে যারা যারা নির্বাচন করবেন তাদের ইস্তেহারটা কেমন হয়। দয়া করে ইস্তেহার এবং দেশের ইকোনমিতে, আসলে চেম্বার অফ কমার্স এমন না, চেম্বার অফ কমার্স হচ্ছে দেশের ইকোনমিতে রুল নেবেন। আপনারা যারা নির্বাচিত হবেন তারা প্রচুর স্টাডি করবেন, দেশের ইকোনমি কিভাবে ডেভেলপ করবে সেই বিষয়ে কন্ট্রিবিউট শুধুমাত্র নিজেদের পজিশনটা দেখানোর জন্য নির্বাচিত হওয়ার একটা জিনিস, চেম্বার অফ কমার্সের কিছু ভূমিকা আছে আমাদের ব্যবসা, কিছু আছে, আরো হবিগঞ্জে যে ইন্ডাস্ট্রিজ গুলো হয়েছে চেম্বার অফ কমার্স, সিলেট চেম্বারের ভূমিকা আসলে সেরকম না। আমরা যেরকম প্রত্যাশা করছি, সিলেট হচ্ছে একটা হাব, ডিপোজিটের হাব। এখানে চেম্বার অফ কমার্সের যে ভূমিকা, এটা অনেক বেশি ভাইব্রেন্ট হওয়া উচিত। সেজন্য চেম্বার অফ কমার্সে যারা নির্বাচিত হবেন তারা দয়া করে স্টাডি করেন, আসলে নিজেকে প্রেজেন্ট করেন, দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করেন, সেই প্রত্যাশা। এই কথাগুলো আমরা পরবর্তী নির্বাচনের পরেও বলতে পারবো যারা আসবে। এখানে একটি সুন্দর কথা বলা হয়েছে, ফিরছে স্থিতিশীলতা, কিন্তু অসুন্দর কথা হচ্ছে গতি নেই বিনিয়োগ। স্থিতিশীলতা যদি আসে তাহলে বিনিয়োগে গতি থাকবে না কেন? দুটি খবর মনে হয় পরস্পর বিরোধী। না, স্থিতিশীলতা কেমনে আসলো এটাই তো বুঝলাম না। আমি তো কয়েকদিন আগেই দেখলাম আপনার মানবজমিনের পিছনে পৃষ্ঠাতে শুধুমাত্র চাঁদাবাজির খবর, সারা মানবজমিন বীরের পিছনে পৃষ্ঠাতে আপনাকে নিয়ে আলোচনা করছি। এই চাঁদাবাজির খবরের মধ্যে, এই ইলেকট্রিসিটির মধ্যে, এই ট্রাফিক জ্যামের মধ্যে, এই রাস্তাঘাটে পানির মধ্যে আপনার স্থিতিশীলতা কেমনে আসলো এটাই তো বুঝলাম। অস্থিতিশীলতাই তো বেশি, আরো বেশি অস্থিতিশীল আসবে। এবং গতি কেমনে আসবে? বিনিয়োগের গতি আসার কথা না। এই দেশের মানুষ যাদের সুযোগ আছে তারা দেশের বাইরে বিনিয়োগ করবে, দেশে বিনিয়োগ করবে না। আসলে খবরটি আমাকেও কিছু ওনারা করেছে যে স্থিতিশীলতা যদি থাকে তাহলে গতি থাকবে, গতি আসবে না। গতি মানুষ তো বিনিয়োগ করতে চায়, মানুষকে পরিবেশ দেন বিনিয়োগ করার। এই তো মোটামুটি রায়নগরের ট্রিপল মার্ডার, এটা তো আর গতানুগতিক ভাবে তারা সংবাদ সম্মেলন করছে। আর একটি খবর আমি আচ্ছা, এখানে নাসিমুল গনি সাহেবকে আমার নিয়োগ দেওয়া হয়েছে, উনার কোয়ালিটি আছে নিঃসন্দেহে, কিন্তু প্রশ্ন হচ্ছে নতুনদের মধ্যে কেন এই কোয়ালিটি আসে না? বিসিএস কর্মকর্তা যাদেরকে নেওয়া হয় তাদেরকে তো ভালো করে দেখে নেওয়া হয়, বাংলাদেশের রাজধানী কোথায়, বাপের নাম কি, কার বাপের নাম কি, কার বউয়ের নাম কি, সব জিজ্ঞেস করে নেওয়া হয়। তাহলে নতুন যাদেরকে নেওয়ার পর নিয়োগ করা হয় তাদের মধ্যে কেন নাসিমুল গনিরা আসে না? কেন আবার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে? নাসিমুল গনি একজন উদাহরণ হিসেবে কথা হয়েছে না, ওল্ড ইজ গোল্ড। না সেটা, কিন্তু একে নিয়োগ দিবেন কেন? আপনার নতুনদের মধ্যেই আসবে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট দেখা যায় 2 টার্মের পরে যে কোনো ভালো প্রেসিডেন্ট হোক 2 টার্ম পরে আর আসে না। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই, আজকে শেষ করবো। সুন্দর একটা কথা বলছেন, আরো নাসিমুল গনি গড়িয়ে উঠুক, নতুন নাসিমুল গনি। না সেরকম না, হাজার হাজার মানুষ কম্পিটিশন করছে, কিন্তু কেন আপনি ভালো লোক দিবেন? তবে যেহেতু একটি উদাহরণ, এই উদাহরণটার জন্য প্রতিযোগিতায় আসে, আরো নাসিমুল গনি তৈরি হোক, এই প্রত্যাশা রেখে আমাদের প্রশাসন আরো এগিয়ে যাবে। যেখানে মানুষের অভাব আছে, পুরাতন মানুষকে দিয়েও চালানো যায়, তারপরে সেই মানুষটা যেন শূন্যস্থান অধিকার করতে পারে, নতুন মানুষ, সেই প্রক্রিয়া যেন অব্যাহত থাকে, এই আশা প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সুন্দর বিশ্লেষণের জন্য অতিথিকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। আপনারা জানেন প্রতিদিনই আমাদের স্থানীয় এবং জাতীয় দুটি পত্রিকা নিয়ে আমরা মূল খবরগুলো পড়ে থাকি এবং সেটা বিশ্লেষণ শুনি। আগামীকালকে আরো নতুন পত্রিকা নিয়ে এবং নতুন অতিথি নিয়ে আমরা যথাসময়ে হাজির হব। সেই সময় পর্যন্ত আমাদের দিকে চোখ রাখুন। আমাদের এই অনুষ্ঠানটা আপনারা ফেসবুকে এবং ইউটিউবে দেখার চেষ্টা করুন এবং আপনাদের মতামত আমাদেরকে ব্যক্ত করুন। লাইভ শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ লতিফ ভাইকে এই কথা বলার জন্য। এখানে শেষ করছি। আবার শেষে বলবো যে আমাদের স্পন্সরে সহযোগিতা করলেন আজকে সম্প্রচারে অনেক পাবলিকেশন, ঢাকার একটি প্রকাশনা সংস্থা 38/2 খ বাংলা বাজার, তাজমহল মার্কেট, 2য় তলা, এর প্রতিষ্ঠাতা অর্থাৎ সত্ত্বাধিকারী মহতাবউদ্দিন মিলনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।